ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে ধারা। আমরা শুরু করি, আর কথা না বাড়াই। আমরা প্রথমত আলোচনা করব, বিস্তারিত বেসিক আলোচনাগুলো করব। ধারা করার আগে আমরা কয়েকটা বিষয় আগে জানবো। এক নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে সিকোয়েন্স বা অনুক্রম। খুবই গুরুত্বপূর্ণ। সিকোয়েন্স বা হচ্ছে অনুক্রম। অনুক্রম কি? অনুক্রম হচ্ছে কোনো একটা পদ দেখে তার আগের এবং পরের পদটা কেমন হবে বা তার বৈশিষ্ট্য কেমন হবে তার নির্ণয়কে আমরা বলি হচ্ছে অনুক্রম। একটা এক্সাম্পল দিই। মনে করেন আমি লিখলাম 2, তারপরে লিখলাম 4, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, তারপরে 10। আপনি কিন্তু তারপরে যদি ব্ল্যাঙ্ক রাখি, তারপরে যদি দেই হচ্ছে 14, আপনি এখানে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে সব জোড় সংখ্যা। একটা হচ্ছে 2, 4, 6, 8, 10, তার মানে তারপরেরটা হচ্ছে 12। এভাবে যদি লিখি 1, তারপরে লিখলাম 3, তারপরে লিখলাম 5, তারপরে ব্ল্যাঙ্ক, তারপরে 9, এখানে কি হবে এটাও আপনি বুঝতে পারবেন। কেন? এটা হচ্ছে 1, তারপরে 3, তারপরে 5, তার মানে প্রত্যেকটা 2 করে বেড়েছে। ঠিক আছে? তার মানে এই অংশটা 2 করে বাড়বে, তার মানে এখানে হবে 7। এরপরেরটাও 2 করে বাড়বে, 7 আর 2 হচ্ছে 9। এই যে একটা পদ দেখে তার আগে পরে কেমন হবে এই বোঝার নির্ণয়কে আমরা বলি হচ্ছে অনুক্রম। এই অনুক্রমকে আমরা ইংলিশে বলি হচ্ছে সিকোয়েন্স। অনুক্রমকে ইংলিশে বলা হয় সিকোয়েন্স। হ্যাঁ, আচ্ছা, এই যে অনুক্রমগুলো লিখলাম, এই অনুক্রমগুলো যদি যোগ বিয়োগ দ্বারা আবদ্ধ হয় তখন তাকে বলা হয় ধারা বা হচ্ছে সিরিজ। ঠিক আছে? ধারা বা কি বলেন? সিরিজ। তাহলে ধারা বা সিরিজ কি? ধারা বা সিরিজ হচ্ছে অনুক্রমগুলো যদি যোগ বিয়োগ দ্বারা আবদ্ধ হয়। যেমন আমি যদি বলি 2, তারপরে +4, তারপরে 6, তারপরে 8, তারপরে হচ্ছে 10, তার মানে এইটাকে আমরা বলি হচ্ছে ধারা। এটাকে বলা হয় অনুক্রম। অনেক গণিতবিদরা অনুক্রমকেও আমরা ধারা হিসেবে গণ্য করে, তবে এটা স্পেসিফিক অনুক্রম আর এটা হচ্ছে ধারা। তাহলে অনুক্রম আর ধারার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে অনুক্রম থেকে ধারার উৎপত্তি হয়, আর অনুক্রমগুলো যদি যোগ বিয়োগ দ্বারা আবদ্ধ হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ধারা। এটা বিয়োগ দিয়েও হতে পারে, আবার যোগ দিয়েও হতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখলাম হচ্ছে সিকোয়েন্স বা অনুক্রম জানলাম, তারপরে জানলাম হচ্ছে সিরিজ বা ধারা। এই যে ধারা দেখলাম, এই ধারার প্রথম যে অংশটা থাকে তাকে আমরা বলি হচ্ছে প্রথম পদ। মানে এই যে 2, এই 2কে বলা হয় প্রথম পদ। তারপরের পদ ক্রমান্বয়ে হবে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা হবে পঞ্চম পদ। তবে ধারার শেষ যে পদটা আছে, এই পদকে বলা হয় হচ্ছে n তম পদ। খুব গুরুত্বপূর্ণ, n তম পদ। তার মানে n তম পদ যেই কথা, আর শেষ পদ একই কথা। n তম পদ যেই কথা আর শেষ পদ হচ্ছে একই কথা। তার মানে শেষ পদের আরেকটা নাম হচ্ছে n তম পদ। n মানে কি? n মানে হচ্ছে একটা ধারায় যতগুলা পদ আছে তার সংখ্যাকে বলা হয় n। তার মানে n মানে হচ্ছে পদ সংখ্যা। আপনি একটু ভালো করে তাকান, এই ধারাটায় কয়টা পদ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে এখানে n এর মান হচ্ছে 5। ঠিক আছে? n এর মান কত বলেন? 5। একটা ধারায় যতগুলো পদ আছে তার সংখ্যাকে বলা হয় পদ সংখ্যা। পদ সংখ্যা মানে হচ্ছে n দ্বারা প্রকাশ করে। তবে n তম পদ মানে শেষ পদ। মনোযোগ দিয়ে শুনবেন, n তম পদ আর পদ সংখ্যা এক নয়। পদ সংখ্যা মানে হচ্ছে যতগুলো পদ থাকে, আর n তম পদ হচ্ছে শেষ পদ। এবার এটা যদি বুঝতে পারেন তাহলে আমি কিছু প্রশ্ন করব, আপনারা এটার অ্যান্সার দিবেন। প্রশ্ন হলো, ধরেন আমি বললাম 2, তারপরে 4, তারপরে হচ্ছে 6, তারপরে ডট ডট ডট, তারপরে মনে করেন আছে লিখলাম হচ্ছে 12। ঠিক আছে? এটা হলো একটা প্রশ্ন, এটা একটা। দ্বিতীয়টা হলো আমি লিখলাম 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে ডট 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 প্লাস হচ্ছে লিখলাম হচ্ছে 12। আমার এখানে আপনারা বলবেন এই যে দুইটা যে সিরিজ দেখলাম, এই দুইটা সিরিজের কোশ্চেনটা হচ্ছে এরকম, আপনারা দেখি বলতে পারেন কিনা তাহলে বুঝতে পারবো। 1 নাম্বার কোশ্চেন হলো, এই দুইটার থেকে বলবেন যে পদ সংখ্যা কত। দুইটারই বলবেন, হ্যাঁ, পদ সংখ্যা কত। দুইটারই একই কোশ্চেন। 2 নাম্বার হচ্ছে দুইটারই বলবেন n তম পদ কত।
এনতম পদ কত? একটু ফাস্ট বলার চেষ্টা করবেন। দুইটারই হচ্ছে একই প্রশ্ন, একটা হচ্ছে পদ সংখ্যা কত আর একটা হচ্ছে এনতম পদ কত। দুইটার সেম কোশ্চেন, সেম কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা আমরা করব, ঠিক আছে? সেম কোশ্চেন আমরা একটু দেখি। তার আগে আমরা এখান থেকে যে বিষয়টা দেখব, যেহেতু পদ সংখ্যা মানে হচ্ছে যতগুলো পদ আছে, একটু খেয়াল করেন। এটার আগে এনতম পদ, 2 নম্বরের অ্যান্সারটা আগে দিই। 2 নম্বর হচ্ছে প্রথমটার এনতম পদ মানে শেষ পদ, তার মানে এটার এনতম পদ হচ্ছে 12, এটারও এনতম পদ হচ্ছে 12। তার মানে আমরা বলতে পারি দুইটার হচ্ছে এনতম পদ সেম, 12 আর হচ্ছে 12। এবার আসেন প্রথম যে প্রশ্নটা আছে, 1 নম্বরের উত্তরটা একটু খেয়াল করব আমরা। 1 নম্বরের এনতম পদ কত বলেন? 12। কিন্তু আমরা দেখব তাদের ডিফারেন্স গুলো কত। ডিফারেন্স খেয়াল করেন, এই দুইটার ডিফারেন্স হচ্ছে 2 করে। তার মানে শেষ যে পদ, সেই পদটা কখনোই এনতম পদ নয়। আমরা যদি একটু বিস্তারিতভাবে বুঝতে চাই তাহলে এইভাবে লিখতে পারি, 2, তারপরে হচ্ছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে হচ্ছে 12। তার মানে আমরা বলতে পারি এখানে মোট পদ আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে 6। আর 2 নম্বরের উত্তর হচ্ছে, একটু খেয়াল করেন, 1 নম্বর উত্তর হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 6টা, আর 2 নম্বর হচ্ছে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে 2 নম্বরের এনতম পদ যা আর পদ সংখ্যা হচ্ছে সেম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এই, যদি কোনো পদের, খেয়াল করবেন, কোনো পদের পার্থক্যগুলো যদি এক হয়, এক এক, তখন এনতম পদ আর পদ সংখ্যা সমান হয়। যদি কোনো পদের পার্থক্যগুলো এক ছাড়া অন্য কিছু হয়, তবে এনতম পদ আর পদ সংখ্যা সমান হয় না। যখন সমান হয় না তখন আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সূত্র দিয়ে এই পদ সংখ্যাগুলো বের করতে হয়। ঠিক আছে, সূত্র দিয়ে এই পদ সংখ্যাগুলো বের করতে হয়। তাহলে কি বুঝলাম এখান থেকে? বুঝলাম এই যে পদের পার্থক্যগুলো যদি এক এক করে হয়, এক এক করে হয়, তাহলে এনতম পদ বা শেষ পদ যা, পদ সংখ্যাও তাই। যেমন এই যে দেখেন 2 নম্বরের দুইটারই সেম, কিন্তু দেখেন এটারও শেষ পদ কত বলেন? 12, এটারও শেষ পদ 12, এটারও শেষ পদ 12, এটারও 12। আবার পদ সংখ্যার ক্ষেত্রে দেখেন 2 নম্বরের উত্তর কিন্তু 12। কেন 12? কারণ হচ্ছে প্রত্যেকটার পদের পার্থক্য এক করে আছে, এক এক ছাড়া যদি অন্য কিছু হয় তখনই আমাদের ক্যালকুলেশন করতে হয়। এই গেল মোটা দাগে হচ্ছে সিরিজের কথা। এবার আমরা যে বিষয়টা দেখব, এই যে সিরিজগুলো আমরা দেখলাম, এই সিরিজকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ধারা, আমরা এইভাবে যদি দেখি, ধারা, ধারাকে দুইটা অংশে বিভক্ত করেছে। একটা হলো পদের পার্থক্য অনুযায়ী, আর আরেকটা হচ্ছে পদের সংখ্যা অনুযায়ী। খেয়াল করবেন, হ্যাঁ, পদের সংখ্যা, আরেকটা হচ্ছে পদের পার্থক্য। পদের পার্থক্য, পদের সংখ্যা অনুযায়ী ধারাকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সসীম ধারা, সসীম ধারা, আর পদের আর আরেকটা হচ্ছে অসীম ধারা, অসীম ধারা। আর পদের পার্থক্য অনুযায়ী ধারাকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ধারাকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হলো পদের সংখ্যা অনুযায়ী, আর একটা হচ্ছে পদের পার্থক্য অনুযায়ী। পদের সংখ্যা অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। আর পদের পার্থক্য অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, পদের সংখ্যা মানে কি? যে পদের, যে ধারার, সরি, যে ধারার পদগুলো গণনা করা যাবে তাকে বলা হবে সসীম ধারা। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আমি বললাম 2, তারপরে বললাম 4, তারপরে বললাম 6, তারপরে বললাম ধরেন 8, তারপরে বললাম 10। তাহলে দেখেন এখানে কয়টা পদ আছে গুনতে পারবো, 1, 2, 3, 4, 5, 5টা। তার মানে এই যে ধারাটা, এই ধারাটাকে আমরা বলবো হচ্ছে সসীম ধারা। এই ধারাটাকে আমরা বলবো সসীম ধারা। আরেকটা হচ্ছে
যেটা গণনা করতে পারবো না, যেমন মনে করেন 2 লিখলাম 4 তারপরে 6 তারপরে প্লাস ডট 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 ডট। আমরা জানি না এই ধারায় কয়টা পদ আছে, তার মানে এই যে ধারাটা, এই ধারাটাকে আমরা বলবো হচ্ছে অসীম ধারা। ঠিক আছে, এই ধারার নাম হচ্ছে কি বলেন, অসীম ধারা। তবে একটা কথা মনে রাখবেন, অসীম ধারা এটা সমান্তর ধারা, অসীম ধারা একটা গুণোত্তর ধারাও বটে। ঠিক আছে, অসীম ধারাকে আমরা গুণোত্তর ধারাও বটে। অনেক অনেক গণিতবিদ এই গুণোত্তর ধারার একটা অংশ অসীম ধারা হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, গুণোত্তর ধারার একটা অংশ অসীম ধারা হিসেবে কাউন্ট করে। তাহলে আমরা এটা সমান্তর ধারা লিখছি, বাট অসীম বলতে আমরা বুঝাচ্ছি যে ধারার পদ সংখ্যা গণনা করা যাবে না। তবে অনেক গণিতবিদ এটাকে গুণোত্তর ধারা হিসেবেও বিবেচনা করে। তাহলে এটা গেল পদের সংখ্যা অনুযায়ী। আরেকটা জানবো সমান্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে যে ধারার পদের পার্থক্যগুলো, মানে প্রত্যেকটা পদের পার্থক্য, এই যে পদের পার্থক্যগুলো সমান, তাকে বলা হয় সমান্তর ধারা। একটা এক্সাম্পল দিই, মনে করেন আমি লিখলাম 3 তারপরে লিখলাম হচ্ছে, ধরেন লিখলাম 3 তারপরে লিখলাম 8 তারপরে লিখলাম হচ্ছে 13 তারপরে লিখলাম হচ্ছে 18 তারপর লিখলাম হচ্ছে 23। দেখেন একটু খেয়াল করেন, প্রত্যেকটা পদের পার্থক্য 5 করে। ঠিক আছে, 5 করে। এই যে পদের পার্থক্যগুলো সমান, ঠিক আছে, তাকে বলা হয় কি বলেন, সমান্তর ধারা। মানে বিয়োগফল সমান। সহজ করে যদি বলি, প্রত্যেকটা পদের বিয়োগফল যদি সমান হয় তখন এই ধারাটার নাম হয় সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা কি? সমান্তর ধারা হচ্ছে যে ধারার প্রত্যেকটি পদের বিয়োগফল সমান, তাকে সমান্তর ধারা বলে। আর গুণোত্তর ধারা হচ্ছে যে ধারার প্রত্যেকটা পদের ভাগফল সমান বা অনুপাত সমান। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমি যদি লিখি 2 তারপরে লিখলাম 4 তারপরে হচ্ছে 8 তারপরে হচ্ছে 16 তারপর হচ্ছে 32, তাহলে দেখেন প্রত্যেকটা পদের ভাগফল সমান। অর্থাৎ 4 কে যদি 2 দ্বারা ভাগ করেন ভাগফল হচ্ছে 2, 8 কে যদি 4 দ্বারা ভাগ করেন ভাগফল 2, 16 কে যদি 8 দ্বারা ভাগ করেন ভাগফল 2, 32 কে যদি 16 দ্বারা ভাগ করেন ভাগফল হচ্ছে 2। এই যে প্রত্যেকটা পদের ভাগফল সমান, এই ধারাটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, আপনারা যারা লাইভে আছেন আগে এইটা বলেন ক্লিয়ার কিনা, মানে সসীম ধারা, অসীম ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এটা বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, সমান্তর ধারাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। খুব গুরুত্বপূর্ণ, অ্যারিথমেটিক। যারা ইংলিশেই করেন তারা এগুলা জেনে রাখবেন টার্মগুলো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর গুণোত্তর ধারাকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন। ঠিক আছে, তাহলে প্রোগ্রেশন বলা হয় হচ্ছে, প্রোগ্রেশন মানে ধারা। তাহলে একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর ধারা, আর একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। আর এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ফাইনিট সিরিজ, আর এটাকে বলা হয় ইনফাইনিট সিরিজ। হ্যাঁ, ইনফাইনিট সিরিজ। এই হলো কথা। তারপর আমরা একটা একটা করে আরো আলোচনা করব। এই আগে একটু বলে নেই, সসীম ধারাটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্সের, আমরা যারা বিসিএস পরীক্ষা দিবেন তারা মেন্টাল এবিলিটিতে পাবেন, হ্যাঁ, মানসিক দক্ষতায় পাবেন সসীম ধারা। এখানে অনেকগুলো পার্ট আছে, এখানে পাবেন আপনারা মানসিক দক্ষতায়, এটা করানো হবে। আর বাকি 3টা অংশ আমরা পড়বো গাণিতিক যুক্তিতে, অর্থাৎ অসীম ধারা, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা পড়বো গাণিতিক যুক্তিতে। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আলোচনা করবো একটা একটা করে। আমরা এতক্ষণ যে 3টা ধারা নিয়ে কথা বলবো বলেছিলাম, একটা ধারা হচ্ছে অসীম ধারা, আর এটা হচ্ছে সমান্তর ধারা, আর এটা হচ্ছে গুণোত্তর ধারা। আর সসীম ধারাটা বলেছি কোথায় আলোচনা করব, মানসিক দক্ষতায়। তাহলে প্রথমে আসেন আমরা আলোচনা করব হচ্ছে অসীম ধারা। অসীম ধারা আমরা আলোচনা করে তারপর প্রশ্ন যাব। হ্যাঁ, অসীম ধারা, এটাকে বলা হয় ইনফাইনিট সিরিজ। অসীম ধারা আমরা জেনেছিলাম যে ধারার পদ সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম ধারা বলে। উদাহরণটা এরকম লিখেছিলাম, ধরেন 2 তারপরে 4 তারপরে ধরেন 8 তারপরে হচ্ছে 16 তারপরে ডট 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 ডট, এই ধারাটার নাম হচ্ছে অসীম ধারা। এখন আসেন চাকরির পরীক্ষায় অসীম ধারা থেকে কি প্রশ্ন হয় সেটা একটু দেখব।
চাকরির পরীক্ষায় অসীম ধারা থেকে একটাই কোশ্চেন হয়, একটাই প্রশ্ন জানতে চায়, সেটা হচ্ছে অসীম ধারার সমষ্টি। তাহলে সমষ্টি শুধু বের করতে বলে, হ্যাঁ, সমষ্টি, অসীম ধারার সমষ্টি। তাহলে আপনারা যেটা করবেন শুধু এই সূত্রটাই লিখে রাখবেন, অসীম ধারার সমষ্টি সেটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনটা হচ্ছে এই যে আর, এই আর এর মানটা খেয়াল করবেন, আর এর মানটা হবে 1 থেকে ছোট, 1 থেকে ছোট। এখানে একটা পরম মান দিছি, পরম মান মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন, এটা পজিটিভ ধরে তারপরে 1 এর সাথে তুলনা করতে হবে, 1 থেকে ছোট হতে হবে, আর এর মানটা হতে হবে 1 থেকে ছোট। এটা হচ্ছে কন্ডিশন। আমি আরেকবার বলি, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে প্রশ্ন হচ্ছে a কি, এটা কি? আমরা আরেকবার এই সিরিজটা লিখলে বুঝবেন। a মানে কি? a মানে প্রথম পদ, তাহলে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস হচ্ছে 16 প্লাস ডট ডট ডট। তাহলে এখানে a কত? a মানে হচ্ছে 2। আর মানে কি? আর মানে হচ্ছে, একটু খেয়াল করবেন, আর মানে হচ্ছে যে আপনার অনুপাত, সাধারণ অনুপাত, আরকে বলা হয় সাধারণ অনুপাত, রেশিও যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ। তাহলে সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি 4 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে 4 ডিভাইডেড বাই 2 মানে কত বলেন? 2। তাহলে এখানে দেখেন এই যে 2টা হইলো, এই 2টা কি, এই 2টা কি একের থেকে বড় না ছোট? একের থেকে বড়। তার মানে আমরা এখানে বলতে পারি যে আর এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে বড়। এই যে আর এর ভ্যালু 1 থেকে বড়, তার মানে এই ধারার অসীম শতক সমষ্টি বের করা যাবে না, এই কারণে এটা ক্রস দিছি, ঠিক আছে? বের করা যাবে না, শর্ত হচ্ছে আর এর ভ্যালুটা, আর এর মানটা 1 থেকে ছোট হতে হবে, ছোট হলেই বের করা যাবে, কিন্তু বড় হলে বের করা যাবে না। এই হলো কন্ডিশন, এটা এই একটাই সূত্র, এটা আপনারা একটু লিখে রাখেন। আমি সূত্রটা আরেকবার এখানে দিয়ে দিলাম, সবাই একটু লিখে রাখেন। সেটা হচ্ছে কি, বা স্ক্রিনশট দিয়ে রাখেন, যে a ডিভাইডেড বাই 1 মাইনাস কত বলেন? r। তাহলে এই সিরিজটাকে আমরা বলি অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা, সমান্তর ধারার সূত্র আমরা আগেই জানছিলাম, তাই না? আগেই জানছিলাম, কি বলেছিলাম? যে ধারার প্রত্যেকটা, খেয়াল করবেন, যে ধারার প্রত্যেকটি পদের বিয়োগফল সমান, তাকে বলা হয় কি বলেন? সমান্তর ধারা, অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক সিরিজ। ওকে, তাহলে আমরা একটু জানি এটা কি। যেমন আমরা যদি বলি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, ওকে, আর লিখলাম না, আরেকটা লিখি 10। তাহলে দেখেন এই ধারাটার এই যে 2, এই 2টাকে আমরা বলি প্রথম পদ। প্রথম পদকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এ দ্বারা। তার মানে এ মানে প্রথম পদ 2, আর ডিফারেন্স মানে সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল। বিয়োগফল হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ, তার মানে 4 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 2। এই যে 2, এই 2টাকে আমরা বলি হচ্ছে সাধারণ অন্তর, যাকে আমরা ডি দ্বারা ডিনোট করি, হ্যাঁ, বা প্রকাশ করি। ওকে, পাইলাম, এর ভ্যালু পাইলাম, ডি এর ভ্যালু পাইলাম। এরপর আমরা দেখব পদ সংখ্যা। পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন মানে হচ্ছে যতগুলো পদ আছে, কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এন মানে হচ্ছে 5। ওকে, এরপর আমরা যেটা প্রকাশ করব সেটা হচ্ছে এন তম পদ। খুব গুরুত্বপূর্ণ, এন তম পদ। শামসুন নাহার, স্মৃতি, তামান্না, যেমন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এন তম পদ কি? এন তম পদ মানে শেষ পদ, খুব গুরুত্বপূর্ণ, শেষ পদ। দেখেন এই ধারাটার শেষ পদ কত বলেন? শেষ পদ হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি 10, ঠিক আছে? এটা হলো কথায়, এই আলোচনাগুলো আমরা করছি। এখন যেটা পরিচিত হলাম সেটা হচ্ছে কি, এ কি, ডি কি, এন কি, আর এন তম পদ কি। এখন যে বিষয়টা আমরা দেখব, এই ধারার সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো একটা একটা করে, কারণ আমরা একটু পর অঙ্ক যাব, অঙ্ক গেলে আর সূত্র নিয়ে আলোচনা করা যাবে না, কাজে এখনই আলোচনা করে ফেলবো সূত্রগুলো। দুই ভাবে এটাই করতে পারি। এক নাম্বার হচ্ছে আমরা দুইটা ফরম্যাটে সূত্রগুলো দিব। ফার্স্ট ফরম্যাটে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এন তম পদ। এন তম পদ, এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা লিখবেন। 2 নাম্বার আমরা জানবো সেটা হচ্ছে এন তম পদের সমষ্টি।
n তম পদের সমষ্টি। তাহলে n তম পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে এটা গেল একটা ফরম্যাট। আমরা অল্টারনেটিভ যেটা দেখবো অথবা, মানে এই যে সূত্রটা এটার অথবা আছে, এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এইভাবে দেখবো। এখানে তিনটা সূত্র মনে রাখবো। এক, গড়, খুব গুরুত্বপূর্ণ। গড় মানে হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2। দুই নাম্বার যেটা জানবো সেটা হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা হলো শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, ওই যে দুইটা পদের বিয়োগফল, আর এখানে হচ্ছে যোগ 1, পদ সংখ্যা। এন্ড লাস্ট ওয়ান, 3 নাম্বার যে সূত্রটা জানবো সেটা হচ্ছে সমষ্টি। সমষ্টির সূত্রটা হচ্ছে গড় ইন্টু হচ্ছে পদ সংখ্যা, গড় ইন্টু হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা কি বলেছি এখানে? তিনটা সূত্র। একটা কি বলেছি বলেন তো? একটা কি বলেছি, গড় মানে কি শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই 2। আর পদ সংখ্যা মানে হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ হচ্ছে 1। আর সমষ্টি হচ্ছে এই যে গড় আর পদ সংখ্যার গুণফলকে আমরা বলি হচ্ছে সমষ্টি। সমান্তর ধারার এই সূত্রগুলো আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখেন, এইটা একটু স্ক্রিনশট দেন, আমরা পরের পেজে যাব, এই কারণে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। দেওয়ার পর আমাকে একটু জানান হয়েছে কিনা। একটু জানান, হ্যাঁ, আপনাদের এইটা হইলে একটু জানাবেন, হ্যাঁ। আমার এখানে কিছুই দেখা যাচ্ছে না। আপনাদের আমার এখানে শো করতেছে না কেন বুঝলাম না। যাই হোক, ঠিক আছে, লেখা হয়েছে, ডান না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে। শামসুন নাহার স্মৃতি, জি স্যার, ডান। তামান্না শেষ, ওকে, ডান। আচ্ছা, আসেন, যদি শেষ হয় আমরা তারপরের স্লাইডে যাব। এখন যেটা দেখবো সেটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, আমি এটা মুছে ফেললাম। গুণোত্তর ধারা, আসেন গুণোত্তর ধারা দেখবো, হ্যাঁ। গুণোত্তর ধারা, নেট প্রবলেম মেবি। না, ঠিক আছে, নেটের তো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, আমার ওই যে এখানে একটু আমি একটু এটা চেক দিছিলাম, তো এই কারণে এমন হচ্ছে। গুণোত্তর ধারা, আমার আজকে আমার ওই ক্যামেরাটা আমি একটু অফ করে রাখছি, এই কারণে আর কি। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা একটু দেখি। জিওমেট্রিক সিরিজ, সবাই একটু লিখে ফেলেন। এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, গুণোত্তর ধারা। আপনাদের বলেছিলাম গুণোত্তর ধারা কি, যে ধারার প্রত্যেকটা পদের ভাগফল সমান, যেমন 2 যোগ 4, তারপরে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32। তাহলে খেয়াল করেন প্রত্যেকটা পদের ভাগফল সমান। এখন আসেন, এই যে গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার প্রথম যে পদ তাকে এ দ্বারা ডিনোট করা হয়। প্রথম পদ মানে হচ্ছে 2। আর দুইটা পদের ভাগফল, মানে এই যে দুইটা পদ তাদের ভাগফল, এই দুইটা পদের ভাগফল, এই দুইটা পদের ভাগফল, তার মানে এদের ভাগফল কত? 2। এটাও কত? 2। এটাও কত? 2। আবার এই যে দুইটা পদের ভাগফল হচ্ছে 2। তার মানে এই ভাগফলকে প্রকাশ করা হয় হচ্ছে আর দ্বারা। আর মানে কি? আর মানে হচ্ছে রেশিও বা অনুপাত। অনুপাত মানে হচ্ছে দুইটা পদের ভাগফল। তাহলে এখানে আছে কত? 4 ডিভাইডেড বাই 2। তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। তার মানে আর এর ভ্যালু হচ্ছে 2। এই যে এই সেই 2।
আপনারা সহজ করে মনে রাখতে পারেন দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, বাট আপনারা এইভাবে না পড়ে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলেই আপনার হচ্ছে সাধারণ অনুপাত বা আর এর মান বের হয়ে যায়। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই এনতম পদ। এনতম পদ আপনাদের বলেছিলাম মানে শেষ পদ। এনতম পদ এখানে হচ্ছে কত বলেন? 32। এনতম পদ মানে 32। আর আরেকটা যেটা জানবো সেটা হচ্ছে পদ সংখ্যা বা এন। তাহলে এন কয়টা? এখানে দেখেন 1 2 3 4 5, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 5। এখন প্রশ্ন হচ্ছে যদি এন এর ভ্যালু 5 না থাকে তখন কি করণীয়? তখন যেটা হচ্ছে তখন আমাদের এনতম পদের সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম? একটা দেখলাম হচ্ছে এ মানে প্রথম পদ, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, এনতম পদ মানে শেষ পদ, আর এন মানে হচ্ছে পদ সংখ্যা। আপনার আগে এটা একটু জানা, এটা ক্লিয়ার কিনা আমরা সূত্রগুলো নিয়ে একটু কথা বলবো। এটার দুইটা সূত্রই আছে, হ্যাঁ, এটার দুইটা সূত্র আমরা মনে রাখবো। একটা সূত্র হলো এন তম পদ। এন তম পদ, খেয়াল করবেন এন তম পদ মানে কি? এন তম পদ মানে হচ্ছে এ আর এন মাইনাস 1। আচ্ছা, এখান থেকে কি কি বের হয় একটু দেখেন। চারটা পোরশন এখান থেকে বের করতে পারবেন আপনারা, চারটা অংশ। এক, এনতম পদ, এটা বের করতে পারবেন, মানে শেষ পদ বের করা যাবে। প্রথম পদ চাইলে বের করতে পারবেন। আপনি এটা দিয়ে আপনার আর এর ভ্যালু মানে সাধারণ অনুপাত বের করতে পারবেন। এটা দিয়ে আপনি এন এর মানও বের করতে পারবেন। তাহলে এই যে এনতম পদ, এই এনতম পদ দিয়ে আমরা শেষ পদ বের করা যাবে, প্রথম পদ বের করা যাবে, সাধারণ অনুপাত বের করা যাবে, এবং আপনার হচ্ছে পদ সংখ্যাও বের করা যাবে। তার একটা সূত্র দিয়ে চারটা পোরশন বের হবে। সেকেন্ড আমরা যেটা জানবো সেটা হচ্ছে এন তম পদের সমষ্টি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে আপনারা ক্লাসটা করবেন, আশা করি ক্লিয়ার করে দেবো সবগুলো। এন তম পদের সমষ্টি। এন তম পদের সমষ্টি কি? এন তম পদের সমষ্টি হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন 1 মাইনাস আর। তার মানে 1 সামনে আছে, তাহলে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে 1 এর ভ্যালুটা আর এর থেকে বড় হতে হবে। আর মানে কি? সাধারণ অনুপাত থেকে বড় হতে হবে। অথবা অর অর আরেকটা, এটা সূত্র আরেকটা আছে, সমষ্টি। সমষ্টি কি? সমষ্টি হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। তাহলে এখানে যেটা হচ্ছে আর সামনে আছে, তার মানে 1টা হবে আর এর থেকে ছোট, মানে আর হবে বড়। তাহলে যেটা সামনে থাকবে সেটা বড় হবে। 1 যদি সামনে থাকে 1 হবে বড়, আর আর যদি সামনে থাকে তাহলে আর হবে বড়। কার থেকে বড়? 1 1 থেকে বড়, তার মানে 1 এর সাথে তুলনা হবে। এই হলো গুণোত্তর ধারার সূত্র। আপনারা এন মানে পদ সংখ্যা না? হ্যাঁ, এন মানে পদ সংখ্যা। এন মানে পদ সংখ্যা। আগে বলেন এটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন আমরা এখন কোশ্চেনে যাব। কোশ্চেনে গেলে আশা করি আপনাদের এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে? রেগুলার পেইড বেসে যারা আছেন আপনাদের নুসরাতরা আছে, নুসরাত আপনাদের ক্লাসগুলা 17 তারিখের পর থেকে 19 তারিখের পর থেকে শুরু হবে। ওইটা ওই বেসের, ওইটা তো বড় বেস দেখে আমরা এখন আপাতত পরীক্ষার সামনে দেখে এই সবার জন্য এটা উন্মুক্ত করে দিছি। আচ্ছা দেখেন এটা ক্লিয়ার কিনা, একটু জানান এটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আসেন আমরা একটু দেখি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে আমরা দেখি, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমরা একটু আগে জেনেছিলাম গড়। গড়ের সূত্রটা আপনাদের মনে আছে নিশ্চয়ই, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে 2। তাহলে এখানে শেষ পদ কত? এই যে একটু এখানে তাকান, 1 2 3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 49, তার মানে শেষ পদ হচ্ছে 49। 49 শেষ পদ যোগ প্রথম পদ কত বলেন? 1 ভাগ কত? 2। তাহলে আমরা এখানে বলতে পারি 50 ভাগ 2, 50কে 2 দ্বারা ভাগ করলে হয় 25,
আর এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, মানে হচ্ছে 25। এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা কখন হবে, এই যে অঙ্ক করতে করতে বুঝবেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ 25। এগুলো 1 নম্বর প্রশ্ন। আমরা 2 নম্বর প্রশ্নে যাব। ঠিক আছে, 1 নম্বর আশা করি ক্লিয়ার। 2 নম্বর দেখেন বলা আছে 1, তারপরে আছে কত 5, তারপরে 9, তারপরে ডট 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 ডট, তারপরে কত 81। সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমরা এখানে জানি গড়। গড় মানে কি? শেষ পদ। তাহলে একটু খেয়াল করেন, এটা শেষ পদ কত 81, তাহলে এখানে হচ্ছে 81। প্রথম পদ কত 1, তাহলে যোগ হচ্ছে 1, ভাগ কত 2, তাহলে 81 আর 1 82 ভাগ 2। 82-কে 2 দ্বারা ভাগ করলে হয় 4 দুগুণে 8 আর 2 একে 2, মানে হচ্ছে 41। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে 41, অর্থাৎ হচ্ছে ক, 41 ক। আচ্ছা, এটা কি ক্লিয়ার? এই গড়ের বিষয়টা আসলে পারবেন কিনা একটু বলেন। গড়ের প্রশ্ন আসলে পারবেন না? গড়ের একটু জানান তো, গড় আসলে পারবেন কিনা। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরের প্রশ্ন যাব, একটু জানান পারবেন কিনা। হ্যাঁ, এটা দেখেন, আমরা আরেকটা প্রশ্নে আরেকটা ফরম্যাটে যাব। আমরা প্রত্যেকটার বেশি প্র্যাকটিস রাখি নাই, কারণ আমরা সবগুলো নিয়ম টাচ করতে যাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে বলা আছে 1, তারপরে আছে 4, তারপরে 7, তারপরে হচ্ছে 10। তার মানে এইখানে একটা ধারা, ধারা হলে যোগ বিয়োগ করে দিব। 1 4 যোগ হচ্ছে 1 4 যোগ হচ্ছে 7, তারপরে হচ্ছে 10। এভাবে করতে 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 29তম পদ কত? দেখেন, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তারপরে হচ্ছে চতুর্থ পদ, করতে করতে 29টা পদ আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলেন তো এই ধারাটায় 29 নাম্বার যে পদ, 29 নাম্বার যে পদ, ওই পদটাকে আমরা বলতে পারি শেষ পদ। ঠিক আছে, বা এনতম পদ। তাহলে এখানে চাইছে কি 29 নাম্বার পদ, তার মানে এনতম পদের মান কত, মানে 29 নাম্বার পদের মান কত, এন এর জায়গায় 29। তাহলে আপনারা এখান থেকে আমরা যে কাজটা করব, প্রথমত সাইড নোটে ভ্যালুগুলো আগে একটু বের করে নিই। ভ্যালুগুলা কি? ভ্যালুগুলো হচ্ছে, প্রথম হচ্ছে এ, এ মানে হচ্ছে প্রথম পদ। ওয়েট ওয়েট, এ মানে হচ্ছে, সমস্যা করতে, আচ্ছা ঠিক আছে, এখানে দেখি আমরা এ, এ মানে হচ্ছে প্রথম পদ। হ্যাঁ, এ প্রথম পদ, প্রথম পদ কত বলেন 1। তারপর হচ্ছে ডি, ডি মানে সাধারণ অন্তর, যেহেতু এটা সমান্তর ধারা। কিভাবে বুঝলাম? দেখেন 1, তারপরে 3 বেড়েছে, এখানে 3 বাড়লে হয় 4, তারপরে 3 বেড়েছে 7, তারপরে 3 বেড়েছে 10। তার মানে প্রত্যেকটার বিয়োগফল হচ্ছে 3 করে। তাহলে এখানে আমরা বলতে পারি ডি এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস 1 সমান হচ্ছে 3। এরপরে আমরা যাব পদ সংখ্যা, মানে এন, এন মানে কয়টা পদ? 29টা, তার মানে পদ সংখ্যা হচ্ছে 29। আর বের করব কি? বের করব হচ্ছে এন তম পদ, মানে 29তম পদ কত। হ্যাঁ, এটা বের করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এন তম পদ। খেয়াল করেন, এন তম পদ, এন তম পদ কত? এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তার মানে 29তম পদ যদি এভাবে লিখি, 29তম পদ, তাহলে এর ভ্যালু কত বলেন? 1, প্লাস এন এর ভ্যালু কত? 29, মাইনাস 1, ডি এর ভ্যালু কত? 3। ঠিক আছে, তাহলে আমরা 1 আর এখানে হচ্ছে 28 ইন্টু হচ্ছে 3, তাহলে 3 20 60, 3 8 24, 60 আর 24 84 আর 1 85। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, হচ্ছে 85। হ্যাঁ 85, রাইট। এরপরে প্রশ্নটা যাই আমরা। দেখেন, এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় আসছে। প্রশ্নে বলা হয়েছে একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর, তাহলে যা যা মান দেওয়া থাকবে সেই মানগুলো আগে লিখবো। সাধারণ অন্তর মানে কি? ডি, ডি এর মান কত আছে? 10, লিখে লিখলাম 10। এরপর বলছে ষষ্ঠতম পদ, ষষ্ঠতম পদ 52, কিন্তু এর মান নাই, তাহলে এর মানটা নাই, এটা বের করব আমরা। 15তম পদটি কত? এটাই বের করতে বলেছে। তাহলে আমরা একটা বিষয় জানি যে এন তম পদ, খেয়াল করবেন কিন্তু, এন তম পদ
এনতম পদ মানে কি? এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এখানে যদি আমরা লিখি 6তম পদ, তাহলে 6তম পদ মানে কি? এ প্লাস, খেয়াল করবেন এন এর জায়গা হবে 6 মাইনাস 1 আর এখানে হচ্ছে ডি। ওকে, তাহলে অতএব এই 6তম পদের একটা মান প্রশ্নে দেওয়া আছে 52। তার মানে এই পুরাটার মান হচ্ছে 52। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস 6 থেকে 1 গেলে থাকে 5 আর এটা হচ্ছে ডি, এ প্লাস 5ডি, এটার মান দেওয়া আছে 52। তাহলে এর মান নাই, আর এ প্লাস 5 ইন্টু ডি এর মান হচ্ছে 10 সমান 52। অতএব আমরা বলতে পারি এ সমান হচ্ছে 52, 5 10 50 প্লাস আছে, সরি এটা হবে 52, 5 10 50 প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 50। অতএব এ সমান আমরা বলতে পারি 2। এখন আসেন, এখন যেটা বের করব সেটা হচ্ছে 15তম পদটা কত? 15তম পদ, তাহলে অতএব আমরা বলতে পারি 15তম পদ। একদম খুব ফাস্ট করব। 15তম পদ মানে কি একটু খেয়াল করেন, 6তম পদ যদি হয় এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, মানে কি এ প্লাস 5ডি। তাহলে 15তম পদ একদম সিম্পলি বলতে পারি এ প্লাস 14ডি। ঠিক আছে, দেখেন ষষ্ঠতম পদ এ প্লাস 5ডি, এ প্লাস 5ডি, এই যে প্লাস 5ডি, 6 মাইনাস 1 5ডি। তাহলে 15তম পদ মানে হচ্ছে এ প্লাস 14ডি। তাহলে এর ভ্যালু কত পেয়েছি? 2। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 14 ইন্টু ডি এর ভ্যালু 10। তাহলে হচ্ছে 100, 14 আর 10 140, আর 2 হচ্ছে 142। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ 142। ঠিক আছে, ধরেন আপনাকে যদি বলা হয় অষ্টমতম পদ, অষ্টমতম পদ খেয়াল করবেন, তাহলে আমরা সহজে করবেন কিভাবে? এ প্লাস 7ডি, যা বলবে তার থেকে 1 কমে যাবে আর কি। হ্যাঁ, এই সূত্রটা ছোট করে নিয়ে আসবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা আরো সংক্ষিপ্ত করা যায়, আরো অন্যভাবে করা যায়, বাট এখন না, ইনশাআল্লাহ আমরা এগুলো অনেক আলোচনা করব। এগুলো 2 সেকেন্ডের অঙ্ক, যেহেতু আপনারা এইভাবে করছেন এই কারণে এইভাবে করেছি। এখানে 2 থেকে 3 সেকেন্ডের অঙ্ক, মানে এগুলো 2-3 সেকেন্ডে করা যায়। তো এটা একটা আলোচনার পরে, হ্যাঁ, অঙ্ক দেখলে করা যাবে। যাই হোক, এটা ক্লিয়ার কিনা আপনারা একটু জানাবেন, আমরা পরের অঙ্কে যাব। আগের অঙ্কটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, হ্যাঁ। এর পরের অঙ্কটা যাব আমরা, হ্যাঁ। দেখেন পরের অঙ্কটা বলা আছে 5, তারপরে 8 প্লাস 11 প্লাস 14, ধারাটির কোন পদ 302? তাহলে এটা প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে এ, এ মানে কত? 5। এরপরে সাধারণ অন্তর মানে ডি, ডি কে আমরা জানি 8 থেকে 5 এর বিয়োগফল করলে যা হবে তাই, মানে 8 মাইনাস হচ্ছে 5 সমান কত বলেন? 3। তাহলে ডি এর ভ্যালু 3। এরপরে আমরা যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে ধারাটার কোন পদ 302? এই যে 302, মানে একটা ধারা এভাবে লিখতে 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 302-তে যে থামবে। ঠিক আছে, 302-তে যায় থামবে। তাহলে এই যে 302-তে যায় যদি থামে, তাহলে ওই 302-কে আমরা কি বলতে পারি না এই ধারাটার শেষ পদ? মানে এরকম হইতেছে 5, তারপরে 8, তারপরে 11, তারপর ডট ডট ডট, তারপরে প্লাস হচ্ছে 302। এখন এই যে 302 এটা কত নাম্বার পদ, মানে পদ সংখ্যা কত, এটাই বের করতে বলেছে। তাহলে আপনাকে বের করতে বলেছে পদ সংখ্যা, কিন্তু দেওয়া আছে কি 302, এটা কি এনতম পদ। তাহলে আমরা এইভাবে বলতে পারি এন তম পদ, এনতম পদ মানে কত? 302। আর বের করতে বলছে কি পদ সংখ্যা, পদ সংখ্যা মানে কি এন, এন এর ভ্যালুটা বের করতে বলছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 4টা পোরশন আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে এনতম পদের সূত্রের মাধ্যমে। একটা হচ্ছে শেষ পদ বের করা যাবে, পদ সংখ্যা বের করা যাবে, প্রথম পদ বের করা যাবে, সাধারণ অন্তরও এনতম পদের সূত্রের মাধ্যমে বের করা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এন তম পদ, এনতম পদ প্রশ্নে দেওয়া আছে কত? 302। এনতম পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান 302। তাহলে একটু খেয়াল করেন, এর ভ্যালু কত? 5 প্লাস এন এর ভ্যালু 9 মাইনাস 1, ডি এর ভ্যালু কত? 3 সমান 302।
তাহলে এখানে আমরা লিখতে পারি 5, আর এখানে হচ্ছে 3 আর n গুণ দিলে 3n মাইনাস 3 সমান 302। তাহলে এখান থেকে দেখেন 5 থেকে 3 গেলে থাকে 2, এই দুইটাই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি 3n সমান 302 মাইনাস 2। এই যে 5 প্লাস তার থেকে 3 মাইনাস হয়ে গেলে থাকে 2, এই দুইটা প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি 3n সমান হচ্ছে 300, অতএব n সমান 100, কারণ 3 দ্বারা ভাগ করলে হয় 100। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 100তম পদ। ঠিক আছে, হ্যাঁ 100তম পদ, তামান্না রাইট, 100তম পদ। আমরা অনেকগুলো অঙ্ক করাবো দেখে আমরা একটু টেনে যাচ্ছি, আপনারা একটু আমাকে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ঠিক আছে, একটু জানাবেন, হ্যাঁ এটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে সি লিখবেন, শুধু সি লিখলেই চলবে। যারা দেখছেন জানাবেন, হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার কিনা। রাইট, আচ্ছা এর পরের প্রশ্নটা দেখেন। প্রশ্নে বলা হয়েছে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। খেয়াল করবেন 1 থেকে 100, আমরা আরেকবার লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 100, এটা বের করতে বলছে, মানে এটা এইভাবেই দেওয়া আছে। এখন আমরা এটাকে ওই যে আমরা আগের যে সূত্রটা করেছিলাম ওইভাবে করতে পারি, কিন্তু আমরা যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা একটা সূত্র এখানে লিখে ফেলবো সবাই। ঠিক আছে, এটা দেই নেই, আমরা এখন দিব। সেটা হচ্ছে স্বাভাবিক, সবাই লিখে ফেলবেন, হ্যাঁ স্বাভাবিক, কয়েকটা দিয়ে দিব, স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে n মানে কি, n মানে হচ্ছে পদ সংখ্যা। আপনারা যখন আমি আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই যে প্রত্যেকটা পদের যদি বিয়োগফল 1 হয়, 1, তাই দেখেন এই যে 1, এদের বিয়োগফল 1, এই দুইটার বিয়োগফল 1, এরপরের দুইটার বিয়োগফল 1, এই যে এগুলোর বিয়োগফল 1, তখন শেষ যে পদটা থাকে সেই পদটাকে আমরা বলি হচ্ছে পদ সংখ্যা বা n এর মান। তার মানে এখানে n এর মান কত বলেন, n এর মান হচ্ছে 100, আর এটা হচ্ছে n এর মান 100 যোগ হচ্ছে 1 আর ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি 2 দ্বারা কাটলে হয় 50, 2 দ্বারা 100 কে কাটলে হয় 50, তাহলে এখানে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 101। এখন আসেন 50 আর 101 যদি গুণ হয় সহজে করতে পারবেন, এই শূন্যটাকে লিখে দেন এখানে, এরপর একটা একটা করে গুণ দেন। 5 একে 5, 5 শূন্য শূন্য, 5 একে 5, 5050। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে 5050, মানে হচ্ছে ক, 5050। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই আপনারা একটু যেই প্রশ্নগুলো যাব, হ্যাঁ আপনারা আমাকে একটু বলবেন বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, আমরা পরের প্রশ্ন যাই, যেহেতু আমি একটু বেশি পরিমাণ অঙ্ক করাবো দেখে এই করে যাচ্ছেন। আপনার প্রয়োজনে ভিডিওগুলো আবার টেনে দেখবেন, আর যখন অঙ্কগুলো আবার করবেন। ঠিক আছে, আমি এগুলোর সবগুলার ক্লাস শেষে ক্লাসের সবগুলা যে লেখাটা আমি আবার এটা শেয়ার করে দিব, আপনারা এটা দেখতে পারবেন, যা যা লিখছি ওগুলো আমি দিয়ে দিব ওই পেজগুলো, হ্যাঁ যাতে আপনারা পরবর্তীতে দেখেও এটাই করতে পারেন, খাতায় যদি করতে চান প্র্যাকটিস। এরপরে প্রশ্ন যাই, দেখেন পরের প্রশ্ন বলা হচ্ছে 7, এরপরে 12, তারপর 17। এখন আমরা আগে ধারাটাকে আগে বুঝে নিই, এটা কি ধারা। তাহলে এখানে লিখবো 7, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 17। আচ্ছা, তারপরে ডট 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 30টা পদের সমষ্টি কত। আমি কিছু কোশ্চেন করব, আপনারা অ্যান্সার দিবেন এখান থেকে। প্রথম কোশ্চেন হচ্ছে এই 30টাকে আমরা কি বলবো, কি দ্বারা ডিনোট করব। আচ্ছা, এখানে আপনারা একটু সাইটে লিখেন a এর ভ্যালু কত, d এর ভ্যালু কত, n এর ভ্যালু কত, n তম পদের ভ্যালু কত, n তম পদের ভ্যালু কত। ঠিক আছে, এই সবগুলো একটু আপনারা একটু তাড়াতাড়ি লেখেন এই ধারা থেকে। আগে জানি এটা কি ধারা, এটা সমান্তর ধারা। কিভাবে বুঝলাম, 7 এর পরে 12, মানে 7 যোগ হচ্ছে 5, 12।
12-র পরে 17, তার মানে 12 আর 5 17, তার মানে প্রত্যেকটা 5 করে বেড়েছে। যেহেতু 5 করে বেড়েছে, তার মানে এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। ঠিক আছে, এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। সিম্পল। এখন আসেন আপনারা একটু ফার্স্ট একটা অ্যান্সার দেন যে এর ভ্যালু, ডি এর ভ্যালু আর এন এর ভ্যালু কত। এটার একটা অ্যান্সার দেন। ওকে, আপনারা অ্যান্সার দিতে থাকেন, আমি একটু এটার সলিউশনটা করি। দেখেন এখানে এর ভ্যালু হচ্ছে 7, ডি এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস হচ্ছে 7 ইকুয়াল হচ্ছে 5। পদ সংখ্যা মানে 30টা পদ আছে, প্রশ্নে বলেছে 30টি পদের, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 30। এন তম পদ নাই, আর বের করতে বলছে কি সমষ্টি। ঠিক আছে, সমষ্টি। এখন আমাদের এন এর ভ্যালু পেয়েছি, এবং সমষ্টির সূত্র আমরা জানি। সমষ্টি মানে কি দুই ভাবে করতে পারি, এক হচ্ছে গড় ইনটু পদ সংখ্যা। এখন গড় করার জন্য আমাদের শেষ পদ দরকার, তার মানে এইভাবে করা যাবে না। এটাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 7 5 আর পদ সংখ্যা 30। ইয়েস, এনতম পদটা নাই। গুড, এনতম পদ নাই। হ্যাঁ ঠিক আছে, এনতম পদ নেই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অঙ্কটা সলিউশন করব। সমষ্টির সূত্র আমরা জানি। সমষ্টি কি? সমষ্টি হচ্ছে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে n এর মান কত বলেন? 30 বাই 2, তারপর হচ্ছে 2 ইন্টু এর মান 7, প্লাস n এর মান কত বলেন? 30। আচ্ছা 30, বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, বাংলা ইংলিশ যেহেতু মিক্স হয়ে যাচ্ছে এক সমস্যা। 30, আচ্ছা তারপর হচ্ছে 2 ইন্টু হচ্ছে 7, প্লাস এটা হচ্ছে n এর মান 30 মাইনাস 1, আর d এর মান হচ্ছে কত? 5। ওকে, তাহলে এখানে আমরা যা আছে তাই রেখে দিই, আগে একটু কাজ করি। আর এই জায়গায় আমরা বলবো 14, আর এটা হচ্ছে প্লাস 29 ইন্টু হচ্ছে 5। 29 ইন্টু 5, তাহলে 29 আর 5, 5 30 150, 145, 145 150, 55 169 নাকি? 3 × 150, 150 থেকে 5 কমে দেবে 145, 55 59, 159। হ্যাঁ, তাহলে এখানে হবে 15 ইন্টু হবে 159। ঠিক আছে, 159। তাহলে 100 যদি 59 হয়, তাহলে আমরা একটা কাজ করি, এটা স্প্লিট অ্যান্ড মার্চ করি। তাহলে এখানে হচ্ছে 1590, 1590 তার অর্ধেক 750, আর হলো 90-এর অর্ধেক 45, 795। তাহলে 795 800 ধরি, তাহলে 1500 আর 2300, 2300, 2300 আর হচ্ছে 95, আর 10 কম। আচ্ছা এটা হচ্ছে 2385। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 2385, যদি ভুল না হয় আর কি, ভুল হয় নাই। 1500 এখানে হচ্ছে 90, 1590 আর হচ্ছে 795। ওকে, তাহলে 5 8 9 18, 8 হাত থেকে 1, 7 5 12 আর 1 13, 2 2385। হ্যাঁ 2385, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে 2385। তাহলে এটার উত্তর হচ্ছে খ, 2385। ওকে, 2385 এটার উত্তর হচ্ছে খ। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপরেরটা যাই। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখেন, এটা খুব সহজ। এখানে আছে কি বলেন? এখানে আছে log 2। একটু খেয়াল করেন, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস log 16। আচ্ছা এইভাবে আছে তাই না? তাহলে আমরা এইভাবে যদি এটাকে একটু সাজায় লিখি, log এখানে হচ্ছে 2, তারপরে বলতে পারি log 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার, তারপরেরটা বলতে পারি log 8 মানে হচ্ছে 2 এর কিউব, তারপরেরটা বলতে পারি log 16 মানেও 2 এর পাওয়ার 4। একটু সাজায় লিখি, এখানে হচ্ছে log 2, তারপর আমরা বলতে পারি 2 log 2, তারপরেরটা বলতে পারি
3, এই 3টা আগে চলে আসবে, log 2, তারপর 4 আগে চলে আসবে, তাহলে 4 log 2। এখন আসেন log 2 যদি কমন নেই, log 2টা কমন নেই, log 2 কমন নিলে এখানে লিখি 1, তারপরে এখানে থাকবে 2, তারপরে এখানে থাকবে 3, তারপরে এখানে থাকবে 4, এই যে 4 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এই পর্যন্ত যাবে। এখন আসেন এটা কয়টা পদ? 1 2 3 4, প্রশ্নে বলেছে প্রথম 10টি পদ, তার মানে এটা 10 পর্যন্ত যাবে। তার মানে সহজ করে আমরা যদি এইভাবে লিখি এটা, যে এইখানে আমরা এইভাবে লিখি যে প্লাস হচ্ছে 10, মানে এটা 10 পর্যন্ত যাবে। এখন দেখেন এই পুরাটা, এই যে পুরাটা, এই পুরাটাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা, এই পুরাটাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি? সমষ্টি ডাইরেক্ট লিখবো আমরা, সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n × n + 1 / 2। তাহলে n মানে কি? n মানে হচ্ছে 10, তাহলে 10 ইন্টু n + 1 মানে কি? 10 আর 1 কত বলেন? 11 ডিভাইডেড বাই কত? 2। আর এই যে log 2টা আছে এটা এখানে বসায় দেন, হয়ে গেল। তাহলে এখান থেকে 5 5 11 55, তাহলে 55 log 2 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 55 log 2, হ্যাঁ এই প্রশ্ন উত্তর হচ্ছে 55 log 2, 55 log 2। ঠিক আছে, আমরা এইভাবে একটু সাজায় করলে অঙ্কটা সহজ হয়ে যাবে। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান তো, এটা কি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ 55 log 2, একটু জানান এটা ক্লিয়ার কিনা। এরপরে প্রশ্নটা যাব আমরা। দেখেন পরের প্রশ্নটা বলা আছে, একটু তাকাই, এখানে বলা আছে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে 50 এর স্কোয়ার। তাহলে এগুলা কি? এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তার বর্গ। তাহলে এটার একটা সূত্র আছে, আমরা সূত্রটা একটু লিখব। সূত্রটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। হ্যাঁ, বর্গের সমষ্টি। সূত্রটা হচ্ছে এরকম, n × n + 1 × 2n + 1 ডিভাইডেড বাই 6। n × n + 1 ডিভাইডেড বাই 2n + 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। n × n + 1 × 2n + 1 ডিভাইডেড বাই 6। তাহলে এখানে আসেন n এর মান কত? n এর মান হচ্ছে 50, আর ইন্টু হচ্ছে 50 আর 1 কত বলেন? 51, ইন্টু 50 দুগুণে কত? 100, আর 1 কত বলেন? 101 ডিভাইডেড বাই কত বলেন? 6। তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হবে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 25, আর 3 দ্বারা যদি এটাকে ভাগ করেন 3 × 17 = 51। আগে বলি এটা 20তম বা 23তম বিসিএস আসছে। এখন আপনারা যারা আমার সাথে ক্লাস করছিলেন তাদের আমি একটা কথা বলছিলাম, 25 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করতে, নুসরাত মনে আছে কিনা? নুসরাত তামান্না দুইজনেই ক্লাসটা করছে। এই নুসরাত, 25 দ্বারা গুণ করার নিয়মটা কি মনে আছে? তামান্না, 25 দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে কিভাবে করব? ঠিক আছে, তাহলে আমরা আগে আসেন 25 দ্বারা 17কে গুণ করি। হ্যাঁ 25 দ্বারা 17কে, তাহলে প্রথমে হচ্ছে 17কে 4 দ্বারা ভাগ করব। 17 4 দ্বারা ভাগ করবেন, 4 দ্বারা, 4 4 কত বলেন? 16। এবার 16 যদি হয় তারপরে থাকে কত বলেন? 1 1 আর 25 গুণ দিলে হয় 25, 425। তাহলে এটা হচ্ছে কত বলেন? 425। তাহলে এই যে 425, 425 ইন্টু দিবেন 101, ইন্টু দিবেন 101। এখন আসেন 101 যদি না হয় 100 যদি সহজে ধরেন, এটাকে 101 না ধরে আপনি একটা কাজ করেন, 100 ধরেন, 100। তাহলে 100 ধরলে কি হয়? 42,500 হয়। কিন্তু এখানে ছিল কত? 101। তাহলে 101 মানে আরো একটা 425 আছে, তাহলে এখানে আরো 425। ঠিক আছে, তাহলে 42,500 400 925, তাহলে 42,925 হচ্ছে এই প্রশ্নের উত্তর। ওকে, এই যে খ। দেখেন কত বড় গুণ, কিন্তু আপনি একটা, আমি বুঝাইছি তারপরেও এটা
20-30 সেকেন্ডে বেশি লাগার কথা না। বাট আপনারা যদি না এটা প্র্যাকটিস না করেন তাহলে তো হবে না। যারা আমার সাথে ক্যালকুলেশনের ক্লাসটা করছিলেন ওইখানে এটা ক্লিয়ার করে দিছিলাম, আরেকবার বলি। এখানে হচ্ছে কি আছে, 25 ইন্টু হচ্ছে 17 ইন্টু হচ্ছে 101। দেখতে খুব ভয় লাগতে পারে কিন্তু খুব সহজে করতে পারবেন। কিভাবে? এই যে দেখেন 25 আর 17, 17কে 4 দ্বারা ভাগ করলে হয় 4 4 16, 4 আর হাতে থাকে 1, 1 আর 25 হচ্ছে 25, 425 ইন্টু কত 101। তাহলে 101 কে আমরা 100 ধরলে 42,500, আরো আছে 425। তাহলে 42,500 আর 425 হচ্ছে 42,925। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 42,925। এবার দেখছেন ক্যালকুলেশন কত কাজে লাগে। আমরা অনেক সময় ক্যালকুলেশন মানে হচ্ছে শুধু মনে করি যে মনে হয় এগুলা লাগে না, কিন্তু এগুলা এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে ফাস্ট করার জন্য। তাহলে 42,925 এটা দেখাইলাম, এটা চাকরি পরীক্ষা আসছে। বয়ফ্রেন্ডকে তাই কয়দিন পর ভুলে যায়, আর তো অঙ্ক নিয়ম মনে রাখা। আপনার তো সব হচ্ছে উল্টা পাল্টা যত সব চিন্তা ভাবনা। বয়ফ্রেন্ডকে ভুলে দেন, কয়টা যে বয়ফ্রেন্ড আছে আল্লাহ মাহবুব জানে। আসেন পরের অঙ্ক দেখি। দেখেন এরপর অঙ্কটা দেখেন, এটা কিন্তু আরেকটা নিয়ম। হ্যাঁ, আমরা এটা একটু দেখি। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস হচ্ছে 10 কিউব। হ্যাঁ, একটু দেখি এটাকে, এটা একটা সূত্র মনে রাখেন সবাই, স্বাভাবিক ঘন সংখ্যার সমষ্টি। হ্যাঁ, সূত্রটা হচ্ছে স্বাভাবিক ঘন সংখ্যার সমষ্টি। স্বাভাবিক ঘন সংখ্যার সমষ্টি সূত্রটা একদম ওই যে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি আছে না, সেটার স্কোয়ার করলে হয়ে যাবে। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে n এর মান কত, n এর মান 10 ইন্টু 10 আর 1 কত 11, ভাগ কত 2, তারপরে তার কি বলেন হোল স্কোয়ার। তাহলে এখানে এটা ভাগ করলে হয় 5, 5 11 কত 55। খেয়াল করবেন 55 তার স্কোয়ার। এখন আসেন এই যে 5 ওয়ালা যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে, এটার স্কোয়ারটা কেমন? এটার স্কোয়ারটা হচ্ছে প্রথমে এই যে লাস্ট যে 5 তার স্কোয়ার বসান, তার স্কোয়ার কত 25। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এটা হলো একক, এরপর একটা দশকের যে 5 আছে তার পরের সংখ্যা, 5-এর পরে কত আছে 6, তাহলে এই যে 5 তার পরের সংখ্যা গুণ করে দিবেন, 5 6 কত 30। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3025। ঠিক আছে, ধরেন আপনাকে যদি বলা হয় 45 তার স্কোয়ার, 45 তার স্কোয়ার, তাহলে প্রথমে যে কাজটা করব 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার কত 25, তারপরে দশকে কত 4, 4-এর পরের ডিজিট 5, তাহলে এই যে 4 ইন্টু 5, 4 5 20, তাহলে 2025। ওকে, যদি 45-এর স্কোয়ার বলতো, যেহেতু এটা 55 স্কোয়ার, 55 স্কোয়ার মানে প্রথমে 5-এর স্কোয়ার, তারপর দশকের 5, তারপরের সংখ্যা 6 5 6 30। এই হলো এই পর্যন্ত আগে ক্লিয়ার কিনা একটু জানান তো সবাই, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা এই পর্যন্ত সমান্তর ধারা করেছি, তাহলে আমি আরেকবার আপনাদের একটু রিভিউ, সমান্তর ধারাটা শেষ করেছি, আমি একটু রিভিউ করে দেই, এরপর গুণোত্তর ধারায় যাব। রিভিউটা হচ্ছে এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভিউটা একটু বলি। আমরা কি কি সূত্র দেখেছি সমান্তর ধারার, এর বাইরে আমি যেগুলো দিয়েছি আগে তার বাইরে যেটা দেখেছি, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা দেখেছি। তারপরে দেখেছি কি স্বাভাবিক বর্গ সংখ্যা সমষ্টি, স্বাভাবিক বর্গ সংখ্যা সমষ্টি, সেটা ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। তারপরে দেখেছি হলো ঘন সংখ্যার সমষ্টি, এই যে এখন দেখলাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 আর স্কোয়ার। এগুলা স্পেশাল আপনার হচ্ছে সমষ্টি, আরো আছে। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে। বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যার কিউব, জোড় সংখ্যার কিউব, বেজোড় সংখ্যার স্কোয়ার, জোড় সংখ্যার স্কোয়ার, এগুলো আছে।
যেহেতু পরীক্ষা সন্নিকটে, যেগুলো গুরুত্বপূর্ণ এই পরীক্ষার আগে ওগুলো একটু রিভাইজ দিবেন। ওই আগের যে সূত্রগুলো দেখেছি আর এই সূত্রগুলার অঙ্কগুলো প্র্যাকটিস করালাম, এগুলো একটু আপনারা করবেন। আশা করি এই নিয়মের মধ্যেই আপনারা পরীক্ষার হলে পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তারপরেও বাসায় অন্যগুলোও প্র্যাকটিস করবেন। এই গেল আমাদের হচ্ছে সমান্তর ধারা। এরপরে আমরা যাব গুণোত্তর ধারা। আচ্ছা, গুণোত্তর ধারা দেখি আমরা। গুণোত্তর ধারা বলেছে কি, প্রথমে আছে 8, দেখেন এখানে আছে 8, তারপরে আছে কত 16, তারপরে কত 32, তারপরে কত হচ্ছে 2 থেকে 6 হবে না, 2 থেকে 6 বুঝি নাই আমি প্রশ্নটা। 2 থেকে 6 নুসরাত, আমি বুঝি নাই কথাটা আপনার। আচ্ছা আসেন, তারপরে দেখি 16, তারপরে হচ্ছে 64, তারপরে হচ্ছে 128। এখন এই ধারাটার বলছে সাধারণ পদ। সাধারণ পদ মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে আর এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, সাধারণ অনুপাত আমরা জানি যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ। তাহলে এখানে আর মানে হচ্ছে কি 16 ভাগ হচ্ছে 8, 16কে 8 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ হচ্ছে 2। এটা বুঝি না, এটা কি কি বলছেন 2 থেকে 6 হবে না, এটা বুঝলাম না, তা ছিল। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা? সাধারণ পদ, সাধারণ পদ মানে হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, এরকম আরেকটা প্রশ্ন আছে, আমি এটা এটা না, এই প্রশ্নটা দেখেন, আগের প্রশ্নটার আগে যে অঙ্কটা করেছিলাম এই প্রশ্নটারই আরেকটা, এটা বিসিএস এ আসছে, এটা আপনারা করেন তো দেখি, এটা দেখি একটু করতে পারেন কিনা। একই রকমের প্রশ্ন, একটু দেখেন পারেন কিনা। 2 নাম্বার সূত্রতে ডিভাইডেড হবে 6 দিয়ে। 2 নাম্বার সূত্র ডিভাইডেড হবে 6 দিয়ে। 2 নাম্বার সূত্র, হ্যাঁ 6 দিয়ে ডিভাইড হবে। আমি কি লিখছিলাম এটা? 6 দিয়ে হবে। আমি কি 6 দিয়ে ও হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, 6 দিয়ে হবে। সরি রে, 6 দিয়ে হবে, হ্যাঁ ঠিক করে দিচ্ছি, খেয়াল ছিল না। 6 দিয়ে হবে। তা আমি 2 দিছি না, অসাবধানতা বশত। এটা আবার 2 দিই, দেখছো অবস্থা। এটা হবে 6, এটা 6, হ্যাঁ 6 হবে। গুড, থ্যাংক ইউ। আসেন, আচ্ছা ঠিক আছে, আমরা এই অঙ্কটা করি, হ্যাঁ। দেখেন এই অঙ্ক বলা আছে একটা গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ দেওয়া আছে -48, পঞ্চম পদ 3/4 হলে সাধারণ অনুপাত কত? একটু খেয়াল করেন, একটা সূত্র বলি, সূত্র হচ্ছে n তম পদ। n তম পদ, n তম পদ মানে হচ্ছে a আর n-1। এখন যদি n এর জায়গায় বলি 5তম পদ, তাহলে এখানে হবে a আর 5-1 মানে 1, সমান বলতে পারি a আর 4। খেয়াল করবেন কিন্তু a আর 4। যদি বলি 6তম পদ, তাহলে এ আর 6 থেকে 1 যাবে, 6 থেকে 1 গেলে থাকে 5। যদি বলি 7তম পদ, তাহলে হবে এ আর, একটু দেখেন এখান থেকে আমরা 7 থেকে 1 যাবে, তার মানে 6। এবার দেখেন আপনাকে যদি বলি 8তম পদ, তাহলে আপনি এখন বলতে পারবেন এ আর 7, মানে একটা কমে যাবে আর কি। 9তম পদ, 9তম পদ মানে হচ্ছে এ আর 8। যদি বলা হয় 50তম পদ, তাহলে আপনি এটা বলতে পারবেন এ আর পাওয়ার 2 হচ্ছে 49। ঠিক আছে, এটা 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 বললাম, এত কিছু লেখার দরকার নাই, ডাইরেক্ট করব অঙ্কটা এই কারণে। এইবার আসেন আমরা অঙ্কটা করি। অঙ্কটা প্রশ্নে কি বলছে দেখেন, প্রশ্নে বলা হয়েছে যে দ্বিতীয় পদ, তাহলে দেখেন প্রথম যে শর্তটা ছিল, প্রথম শর্তে বলা আছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ মানে 2 এর থেকে 1 যাবে 1, তার মানে এ আর, এখানে 2, দ্বিতীয় পদ মানে 1, 1 মানে হচ্ছে 1 না দিলেও হয়, দিলেও হয়, তার মানে এ আর। এই এ আর মানে হচ্ছে দেওয়া আছে -48। ওয়েট, আচ্ছা, এখানে এ আর মানে দেওয়া আছে কত বলেন
সমান হচ্ছে -48। এটাকে আমরা ধরি 1 নং সমীকরণ। দ্বিতীয় যে শর্তটা আছে, দ্বিতীয় শর্ত বলছে পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ মানে হচ্ছে 5-এর থেকে 1 কমে যাবে, মানে এ আর 4, এ আর পাওয়ার হচ্ছে কত বলেন 4। তাহলে এটা সমান দেওয়া আছে 3/4, প্রশ্নে দেওয়া আছে 3/4। এটাকে আমরা ধরি হচ্ছে 2 নং সমীকরণ। যেহেতু এটা গুণোত্তর দ্বারা কখনো সমীকরণগুলো যোগ বিয়োগ হয় না, গুণোত্তর দ্বারায় কমাইতে গেলে ভাগ আর বাড়াইতে গেলে গুণ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু 2 নম্বরটা বড়, আমরা এইভাবে লিখতে পারি যে 2 নং ভাগ 1 নং হতে পাই। একটু খেয়াল করেন, 2 নং এ আমার কি আছে, আগে লেফট সাইডে যাব, এ আর পাওয়ার হচ্ছে 4। রাইট সাইড এই যে এই পাশে দেখেন প্রথম শর্তের আছে এ আর, এ গেল লেফট সাইড দুইটার, ইকুয়াল এই পাশে দেখেন 2 নং এর প্রথমে আছে 3/4 আর নিচে হচ্ছে -1 নং এর হচ্ছে 48। ওকে, এখন আমরা আসেন যেটা খুব সংক্ষিপ্ত করে, এই এ আর এই এ কাটাকাটি, তাহলে এখানে আমার হচ্ছে আর আছে 4টা, নিচে একটা, তাহলে ভাগ করলে থাকে আর কিউব, মানে 3টা থাকে। হ্যাঁ, আর এইখানে দেখেন উপরে আমার আছে কত, উপরে আছে 3/4, আর এই যে এই ডিভাইডেডটা গুণ দিব, গুণ দিলে নিচের যে ভাগটা 48 আছে, এই 48টা উপরে আছে নিচে চলে আসবে, অর্থাৎ 1/-48 এটা হবে। ঠিক আছে, মানে এই ভাগের কারণে গুণ হয়ে গেছে, আর এই যে 48 এটা নিচে একটা 1 আছে, 1টা উপরে চলে যাবে, আর এই যে 48 এর নিচে একটা 1 আছে, 1 উপরে চলে যাবে, নিচে আসবে 48। এখন দেখেন এই যে 3 দ্বারা কাটলে 3 × 16 কত বলেন 48। তাহলে আমরা এখানে বলতে পারি আর কিউব সমান এই যে 4 × 16 কত 64 না লিখে আমরা ডাইরেক্ট লিখতে পারি 4 এর কিউব। তার মানে এটা হচ্ছে মাইনাস, এই উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 4, আর এটার কিউব। এক লাইন কমাই দিলাম, মানে এটা এরকম হতো যে আর কিউব সমান হচ্ছে 1/64 মাইনাস। হ্যাঁ, তাহলে এর পরের লাইন আমরা এটা লিখতাম, এই 64 মানে আর 4 এর কিউব, আর মাইনাসই থাকতো 1/4। এবার কিউব বাদ দেন, কিউব বাদ দিলে আমরা বলতে পারি আর সমান হচ্ছে -1/4। ঘ নাম্বার হচ্ছে প্রশ্ন উত্তর। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এই আগের একটা প্রশ্ন মিসিং আছে, আগে আপনারা এটা একটু জানান, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটা একটু জানান, এটা ক্লিয়ার কিনা। একটু জানান এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আগের অঙ্কটা দেখি আমরা, আগের অঙ্কটা এটা বাকি ছিল, এটা একটু দেখবো। দেখেন এই ধারাটার প্রথম পদ 2, তার মানে এ সমান হচ্ছে 2, তারপরে সাধারণ অনুপাত মানে আর, এখানে লিখি আমরা আর মানে হচ্ছে 4/2 ইকুয়াল হচ্ছে 2। এরপরে দেখেন, আর এবার বলছে ধারাটার কততম পদের মান, কততম পদ মানে পদ সংখ্যা বের করতে বলছে, মানে এন সমান হোয়াট, আর মান হবে 128। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ধারাটা এরকম হবে 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, তারপরে ডট ডট ডট, এইখানে যায় দাঁড়াবে 128। মানে ধারা লিখলে এইভাবে লিখতাম। এখন এই যে 128 হয়েছে, খেয়াল করেন এই 128 কত নাম্বার পদ, মানে কয়টা পদে হইলে 128 হবে। তাহলে এই যে 128 কে আমরা বলতে পারি n তম পদ, কিন্তু n এর মান আমরা জানি না, বের করব। তাহলে আমরা এখানে অতএব বলতে পারি যে n তম পদ কত দেওয়া আছে বলেন 128। n-তম পদের সূত্র কি, a প্লাস n-1 ইন্টু ডি সমান হচ্ছে 128। তাহলে এর মান কত 2, প্লাস n এর মান বের করব -1, ডি এর মান কত 2, সমান কত 128। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে, ওহো এটা তো n-তম পদের সূত্র লিখলাম, ভুল লিখলাম, তো গুণোত্তর ধারা। তাহলে অতএব
এন তম পদ, এন তম পদ মানে 128, আর এন তম পদ মানে এ আর এন মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 128। তাহলে দেখেন এর ভ্যালু কত 2, আর এর ভ্যালু কত 2, এন এর মান বের করব -1। আর এখানে আমরা বলতে পারি যে 128 মানে হচ্ছে 2 এর পাওয়ার কত বলেন, এই যে এভাবে যদি ভাগ করি 128 কে 2 দ্বারা ভাগ করলে হয় 64, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 32, আবার 2 দ্বারা ভাগ করেন হয় 16, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 8, তারপরে 2 দ্বারা ভাগ করলে 4, তারপর 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে কয়টা হলো 2, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে 128 এর পরিবর্তে লিখতে পারি 2 এর পাওয়ার 7। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 2 এর উপরে একটা কি আছে 1 আছে, আর সূচকের নিয়ম অনুযায়ী গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়। তাহলে বেস হচ্ছে 2, আর এখানে 1, আর এই গুণের জন্য প্লাস, তারপরে n মাইনাস 1, আর এখানে হবে 2 এর পাওয়ার 7। তাহলে এখান থেকে এই 1 আর 1 মাইনাস প্লাস কাটাকাটি, তাহলে এখানে থাকে 2 এর পাওয়ার n ইকুয়াল হচ্ছে 2 এর পাওয়ার 7। অতএব বেস বেস বাদ দিতে পারি, n সমান হবে 7। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 7। গ, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 7 অর্থাৎ গ। ক্লিয়ার কিনা একটু জানাবেন, এটা ক্লিয়ার কিনা। আমরা এর পরের প্রশ্নে যাই, একটু জানান এটা ক্লিয়ার কিনা। এটা করাইছি। এখন দেখেন এই যে এটা, আমরা আসেন এই প্রশ্নটার দিকে তাকান। এই প্রশ্ন আছে ধারাটার প্রথম পদ, প্রথম পদ কত বলেন এ, এ সমান কত 2। তারপরে আর, আর মানে কি, আর মানে হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ, তাহলে 6 ভাগ 2 ইকুয়াল 3। এখন দেখবেন যেহেতু সমষ্টি বের করতে বলছে, তাহলে আর এর মানটা 1 এর সাথে তুলনা করব। তাহলে 1 এর থেকে আর এর মানটা বড় না ছোট, তাহলে আমরা এখানে একটু খেয়াল করলে দেখবেন আর মানে কত বলেন 3। তাহলে এই যে আর মানে 3, এটা কি 1 থেকে বড়, তাহলে 3 মানে আর, এখানে 3 না লিখে লিখে আর, তাহলে সুন্দর হবে। তাহলে 3 মানে আর, এই আর এর মানটা হবে 1 থেকে কত বলেন বড়। ওকে, এবার আসেন যদি বড় হয় তাহলে সমষ্টিটা কি, তার আগে লিখি 8টা পদের, তার মানে পদ সংখ্যা n এর ভ্যালু কত বলেন 8। অতএব আমরা বলতে পারি সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে a ইন্টু, যেহেতু আর বড় তার মানে আর সামনে আসবে, আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস 1। ওকে, তাহলে এবার দেখেন এ, এ মানে কত, এ মানে হচ্ছে 2, তারপরে হচ্ছে আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 3, আর এন এর মান কত 8। ওকে, মাইনাস হচ্ছে 1, আর এখানে হবে 3 মাইনাস আর এর মান 3, আর এটা 1। তাহলে এখান থেকে দেখেন 3 থেকে 1 গেলে 2, 2 2 কাটাকাটি গেলে থাকে 3 এর পাওয়ার 8। আমরা জানি 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, তাহলে এখানেও 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। তাহলে 81 আর 81 গুণ দিব, 81 আর 81 যদি গুণ দেই তাহলে এটা হচ্ছে 1, আর এখান থেকে 8 একে 8, 8 থেকে 8, 8 8 16, 16 6 হাতে থাকে হচ্ছে 1, 8 8 64, আর 1 হচ্ছে 65। ওকে, এই যে এটা, এটাও আমরা ক্যালকুলেশনে দেখাইছি আপনাদের। তাহলে 65 6561, তাহলে 6561 মাইনাস 1 সমান হচ্ছে 6560। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে 6560, অর্থাৎ হচ্ছে ক। দেখেন এগুলো না, এগুলা ম্যাক্সিমামই নিয়ম পারার পরে ক্যালকুলেশনে আপনাদের ফাস্ট হইতে হবে। ক্যালকুলেশনে ক্যালকুলেশনে ফাস্ট না হলে এগুলো করা যাবে না, কিন্তু অনেক সময় লাগবে। এগুলো সব চাকরি পরীক্ষা আসছে, আমরা নিয়মের আলোচনা করতে গিয়ে এগুলো দেখলাম যে এগুলা ক্যালকুলেশন ভালো পারতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা একটু জানান তো। এটা ক্লিয়ার হলে পরের অঙ্কটা আপনারা করবেন, এখনই করবেন। এই এই অঙ্কটা, এটা আপনারা করেন তো দেখি। সময় হচ্ছে 40 সেকেন্ড, একটু এটা চেষ্টা করেন। একটু ফাস্ট করেন এটা। হ্যাঁ, 6560, ঠিক আছে। পরের অঙ্কটা করেন, এই পরের অঙ্ক যেটা দিয়েছি এটা করেন তো।
ঠিক আছে, আপনারা একটু চেষ্টা করতে থাকেন, আমি অঙ্কটা সলিউশন দেই। আমি দেই সলিউশন দেই। সেটা হচ্ছে এই ধারাটার একটু খেয়াল করেন। প্রথম পদ মানে এ সমান বলতে পারি 1। এরপরে হচ্ছে আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। হ্যাঁ, সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে হাফ ভাগ হচ্ছে 1। তাহলে হাফকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে হাফ। হাফকে 1 দ্বারা ভাগ করলে হয় হাফ। এখন যেহেতু সমষ্টি বের করতে বলছে, তার এখন আমরা আর এর সাথে 1 এর তুলনা করব। এই আর এর ভ্যালু হাফ, 1 এর থেকে ছোট, তার মানে আমরা এভাবে বলতে পারি আর লেস দেন হচ্ছে কত বলেন 1, তার মানে 1 বড়। আর এন এর ভ্যালু মানে পদ সংখ্যা কত বলেন 7। এবার আমরা লিখব অতএব সমষ্টি। সমষ্টি কি? সমষ্টি সূত্র আমরা জানি, যেহেতু এটা হচ্ছে আপনার আর এর মানটা ছোট, তাহলে ছোট হলে উপরে হবে এ ইন্টু 1 আগে আসবে মাইনাস আর টু দি পাওয়ার এন, আর ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস আর। তারপরে আমরা লিখতে পারি এর ভ্যালু হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস আর এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আর এর ভ্যালু হাফ, আর এর পাওয়ার হচ্ছে কত বলেন 7। আর নিচে লিখতে পারি 1 মাইনাস হাফ। ওকে, এখন দেখেন এইখানে উপরে হচ্ছে দেখেন একের সাথে এই যে একের সাথে এটা গুণ দিলে এটাই হয়। তাহলে এখানে হবে 1 মাইনাস 2 এর পাওয়ার 7। আমরা একটু আগে জেনেছিলাম 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128। তাহলে উপরে হবে 1 এর পাওয়ার 7 মানে 1, আর নিচে হবে 128। আর 1 এর থেকে হাফ গেলে থাকে আমার হচ্ছে হাফ, মানে 1 এর থেকে হাফ চলে যাবে, থাকবে হাফ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই জায়গাটা একটু এখানে লিখি। তাহলে এবার দেখেন এখানে হচ্ছে হাফ, আর এই জায়গায় লসাগু হচ্ছে 128। 128, তাহলে এখানে হচ্ছে 128 মাইনাস 128 দ্বারা ভাগ করলে হয় 1, 1 আর 1 গুণ দিলে 1। তাহলে উপরে হচ্ছে আমরা উপরে লিখতে পারি হচ্ছে 127 ডিভাইডেড বাই 128, আর নিচে হচ্ছে হাফ। এখন আসেন উপরে হচ্ছে 127 ডিভাইডেড বাই 128, আর এই যে ভাগটা আছে এই ভাগটা গুণ দিয়ে উল্টায় যাবে, তার মানে উপরে চলে যাবে 2, এই যে 2 আর নিচে 1 তো দেওয়ার দরকার নাই। তাহলে এবার ভাগ করেন, ভাগ করলে হয় 64, মানে 2 দ্বারা 128 কে ভাগ করলে 64। তাহলে আমরা বাংলা ইংলিশ হয়ে গেছে। তাহলে আমরা এখানে নিচে লিখতে পারি 64। তাহলে উপরে কত? উপরে হচ্ছে 127, নিচে হচ্ছে 64। তাহলে 127/64 হচ্ছে ঘয় অ্যান্সার। ঠিক আছে, ওকে। এই হলো এই পর্যন্ত গুণোত্তর ধারা ছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অসীম ধারা। সবাই একটু মনোযোগ দেন। এখন যেটা দেখবো সেটা হচ্ছে অসীম ধারা। তার আগে আমাকে বলেন গুণোত্তর ধারাটা ক্লিয়ার কিনা একটু জানান। গুণোত্তর ধারা ক্লিয়ার হলে সি লেখেন, একটু ফার্স্ট লিখবেন গুণোত্তর ধারাটা ক্লিয়ার কিনা। এরপর আমরা একদমই শেষের দিকে আছি, অসীম ধারায় যাব। গুণোত্তর ধারা সবগুলো অঙ্কই করাইছি, সব নিয়মেই, প্র্যাকটিসটা করাইনি কিন্তু সব নিয়ম টাচ করেছি। বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন আপনারা, যেহেতু সময়ের স্বল্পতা আছে আমাদের সবার, এই কারণে মূল অঙ্কগুলো করানো হয়েছে। দেখেন এখানে বলছে ধারাটির অসীম পদের সমষ্টি কত। আমরা আগেই বলেছিলাম যে অসীম ধারায় শুধু সমষ্টি আসে। তাহলে আগে এখানে একটু লিখে নিই সমষ্টি। সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আপনারা একটু জানান আগের গুণোত্তর ধারা পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে এখানে আমরা সাইড নোটে যাই। সাইড নোটে হচ্ছে এ মানে প্রথম পদ কত? 0.9। তাহলে 0.9 কে আমরা দশমিকটা ভাঙাইলে উপরে হচ্ছে 9, আর দশমিকের পরিবর্তে 1, আর একটা সংখ্যা একটা শূন্য। এরপরে আর মানে কি? আর মানে হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.09 ডিভাইডেড বাই 0.9। এখন আমরা যে কাজটা করবো দশমিক উঠাই দিব। তাহলে দশমিকের পর এখানে কয়টা সংখ্যা? 2টা। এখানে কয়টা? একটা। তাহলে এখানে একটা শূন্য বসাই দিবেন। শূন্য বসাইলে এখানেও 2টা দশমিকের পরে উপরে, আর নিচেও দশমিকের পর 2টা ডিজিট আছে। তার মানে এবার আমরা যে কাজটা করবো দশমিক উঠাই দিলে উপরে থাকবে 9 আর নিচে থাকবে 90। তাহলে কাটাকাটি করলে হয় 1/10। 9 দ্বারা 90 কে ভাগ করলে হয় 10। তাহলে আর এর মান হচ্ছে 1/10। এখন শুধু মান বসায় যান।
তাহলে এখানে দেখেন এর মান হচ্ছে 9/10, আর 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/10। তাহলে এখানে আমরা লিখতে পারি উপরে 9/10, 10 থেকে 1 চলে গেলে থাকে 9, আর নিচে হচ্ছে 10। ঠিক আছে, ভুল দিলাম? ওকে। জীবনের প্রত্যেকটা আগের পদ ধরে ভাগ। ওকে, তাহলে আমরা এখানে একটা যে জিনিসটা করি সেটা হচ্ছে, ওখানে কি ভুল দিলাম কোথাও? আচ্ছা দেখি তো। 9/10, 9/10, আর এটা গুণ দিয়ে উল্টায় যাবে, উল্টায় গেলে উপর হবে। আচ্ছা, এটা একে দরকার নাই, এত কিছু করার কোনো প্রয়োজন নাই, সহজেই করতে পারি। এটা আর এটা কাটাকাটি করলেই তো হয় 1, 1। এত কিছু তো দরকার নাই, ডাইরেক্ট তো করতে পারি ভাগ করে। হ্যাঁ, উল্টানোর কোনো প্রয়োজন নাই, 1 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে উত্তর হচ্ছে 1। ওকে, আসেন আমরা তারপরে দেখি, আমরা পরের প্রশ্নটা, এটার উত্তরটা আপনারা দেন তো দেখি। এটার প্রশ্নটা সলিউশন করেন তো, এটার উত্তরটা করেন তো একটু দেখি, এটার অ্যান্সারটা দেন তো। ঠিক আছে, আমি করাই দেই। হ্যাঁ, আমি করে দেই। আচ্ছা, প্রথম পদ আমরা দেখেন অসীম পদের সমষ্টি বলছে, তাহলে আমরা জানি সমষ্টি, সমষ্টি সমান কি বলেন, a/1 মাইনাস আর। তাহলে সাইড নোটে যাই। এখানে এ মানে কি, প্রথম পদ কত, 1। আর মানে কি, আর মানে হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ, তাহলে এখানে হবে হাফ, ভাগ হচ্ছে আগের পদ কত, 1। হাফ থেকে হাফকে 1 দ্বারা ভাগ করলে হয় হাফ। ঠিক আছে, হাফকে 1 দ্বারা ভাগ করলে কত হয়, হাফ, কারণ যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে ওইটাই হয়। তাহলে এখানে বসায় যান মান, যদি মান বসায় যাই তাহলে এর ভ্যালু কত বলেন, এর ভ্যালু মানে 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস আর এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে 1, আর 1-এর থেকে হাফ গেলে থাকে হাফ। এখন আসেন এই 1 আর এটা উল্টে যাবে, উল্টে গেলে উপরে হবে 2। তাহলে 2 হলে 2 আর 1 গুণ দিলে হয় 2। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2, অর্থাৎ খ। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, যদি পরীক্ষায় এগুলো আসে পারবেন কিনা একটু জানান তো। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, অসীম পদের সমষ্টি পর্যন্ত করালাম, কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা? আমি আগামীকালকেও ক্লাস নিতে চাচ্ছিলাম, আগামীকালকে আপনারা ক্লাস করতে পারবেন? আগামীকাল, আগামীকালকে আজকে রুনা গেছে কই, রুনা, রুনা নুসরাত, ওর চাকরি হওয়ার পর কি, ওর কি আকাশে উঠে গেছে ও? এনটিআরসি তে চাকরি হওয়ার পর কি ওটা আর খুঁজে পাওয়া যায় না? আগামীকালকে আমরা ক্লাস নিব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই আমাদের মোটামুটি ক্লাস ছিল। আর আজকে আমরা নিয়েছি, আগামীকালকে আপনাদের নিব হলো, আচ্ছা বিন্যাস সমাবেশটা কি আগে করবেন না পরে করবেন দেখেন তো, একটু জানান আমাকে। তাহলে বিন্যাস সমাবেশটা নিব, বিন্যাস সমাবেশটা কি আগে করবেন চাচ্ছিলেন নাকি করবেন না, একটু জানান তো। বিন্যাস সমাবেশটা কি করবেন না করবেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ পারবেন, ধারা থেকে মাস্ট প্রশ্ন আসবে, আমি আপনাকে বলে দেই, ধারা থেকে মাস্ট প্রশ্ন আসবে।